আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 5। মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না। সারাক্ষণ ওই মিশকালো মেঘের আড়ালেই থাকে সে। একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার? উল্টে দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল। এইসব ভাবনা আপন মনে ভেবে চলেছে পরি। জানালার ধারে জলচৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনেই দেখছে পরি। হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে চিরচিত্তে দেখে যাচ্ছে আজকের মেঘমালা। এই গোমরা মেঘের উপর এক রাশ ঘৃণা এসে জন্মায় পরির। তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো। সত্যি কি পরি সবাইকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সেটা কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা মায়া? হ্যাঁ, মায়াই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স মাত্র 7 বছর। অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তর ওই খাতাটায় পাবে সে। কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি, তবুও ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনা কন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনই গায়ের গড়ন। তাই এই সোনা কন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবাই আহ্লাদি করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির। সবসময় সবার কোলে কোলেই থাকত। বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আঁখি প্রিয়ঙ্গদা প্রাণচঞ্চল যেন এই মেয়েটিকেই বলা যায়। সবসময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করত সে। গ্রামেরই একটা স্কুলে পড়তো। সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সবসময়ের জন্যই জায়গা করে নেয়। কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্যতা এনে দেয় সময়। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সেই মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির 5 বছর বয়সে মালা জন্ম দেয় রূপালীর। তখন থেকেই জমিদার বাড়িতে কেমন গুমোট ভাব নেমে আসে। সবাই ভেবেছিল ছেলে হবে, কিন্তু মালা মেয়েরই জন্ম দিয়েছেন। আবেরজান এতে ক্ষুব্ধ হলেন, সাথে আফতাবও। একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁদে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করত না সে। নীরবে নিভৃতে চোখের পানি ফেলত। ভাবত নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা, সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে? রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জন পরীর ধ্যান ভেঙে দেয়। ঝোড়ো হাওয়া বইছে বাইরে। বাতাসে মেঝেতে লুটানো ঘাগরাটা দুলছে। সামনে কোকড়ানো চুলগুলোও বাতাসের সাথে মেতে উঠেছে যেন। শীত লাগছে পরীর। জ্বরটা এখনো কমেনি। তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পরীকে। আজও তার ব্যতিক্রম হলো না। তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো। হঠাৎই তার একটা কথা মনে পড়ে গেল। মালা বলেছিলেন সোনালি নাকি শহরে চলে গেছে। সেখানেই রাখালের সঙ্গে থাকে সে। আর ওই মেয়ে ডাক্তারগুলোও তো শহর থেকেই এসেছে। যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে দ্রুত জালনা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরী। এক প্রকার ছুটেই চলে এলো মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে।
জ্বরে নয়, একটু অস্বস্তি লাগছে ওর। যদি ওরা সোনালির খবর দিতে না পারে। পরি আস্তে করে দরজায় হাত রাখতেই ঝন্নাত করে দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে পালক পিছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাকই হলো। রুমি আর মিষ্টি ঘুমোচ্ছে, পালকও ঘুমানোর প্রস্তুতি নিতেই যাচ্ছিল। বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আকাশের অবস্থা ভালো নয়, ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে একটু আগেই ঘরে এসেছে। রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পরি এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো। ইতিমধ্যেই ঘাম ছুটে গেছে পরির। এমতাবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞাসা করে, কোনো সমস্যা পরি? মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝংকার তুলে দিল পরির সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে? কিন্তু সোনালির জন্য বুকটা জ্বালা করে পরির। তাই তো সে আমতা আমতা করে জিজ্ঞাসা করল, আপনারা তো শহর থেকে আইছেন? পালক পরির অবস্থা দেখে এগিয়ে এলো। সামনের জলচৌকিতে বসে ইশারায় পরীকে বসতে বলে। দু হাতে নিজের ঘাগরা খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পরি। পালক মুচকি হেসে বলল, হ্যাঁ, আমরা শহর থেকেই এসেছি। পালকের সুন্দর আচরণে পরি যেন সাহস পেল। সে চট করেই বলে উঠল, আপনারা কি আমার সোনা আপার খবর আইন না দিতে পারবেন? কথাটা পালক বুঝল না, তাই পরির প্রশ্নের বিপরীতে সে প্রশ্ন করে, সোনা আপাকে চিনলাম না, সব গুছিয়ে বলো, তাহলে বুঝতে পারবো। আমার বড় আপা সোনা আপা শহরে থাকে, আর আপনারাও তো শহর থাইকাই আইছেন। আমার সোনা আপার একটু খবর আইনা দিবেন, খুব ভালো হয় তাইলে। কত দিন না পারে দেখি না। পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো। এই মুখটা দেখলে বোধ হয় পুরুষ কেন, কোনো নারীও ফেরাতে পারবে না। টসটসে জলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না? তোমার বাবাকে বললেই তো পারো, তোমাকে শহরে নিয়ে যাবে, তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে। পালকের কথায় পরি ঘন ঘন মাথা নেড়ে বলে, না, আমার আব্বা আমারে কোনোদিনও শহরে নিয়ে যাইব না। আপার কথা কইলে তো নিবই না। কেন, কি এমন করেছে তোমার আপা? দীর্ঘশ্বাস ফেলল পরি। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপা আমাগো গ্রামের একটা পোলারে ভালোবাসতো অনেক, কিন্তু আমার আব্বা মাইনে নেয় নাই। তার লাগ্গা আপা হ্যারে নিয়ে শহরে চইল্লা গেছে, আর আহে না। আব্বাই কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয়। আম্মা অনেক কান্দে আপার লাগ্গা, তাই আমি একবার আপার লগে দেখা করতে চাই। পরীর কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক। মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবলেও এখন সে বেশ বুঝতে পারছে যে পরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা, ঠিক নারকেলের মতো। উপরের শক্ত খোসা যে ভাঙতে পারবে, একমাত্র সেই পারবে কোমলতা স্পর্শ করতে। পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। কিন্তু মেজো মেয়ে, সে কোথায় এখন? উত্তর জানতে তাই সে জিজ্ঞাসা করে, আর তোমার মেজো বোন কোথায় এখন? পরি মাথা নিচু রেখেই জবাব দিল, রূপা আপার বিয়া হইয়া গেছে। বুঝলাম, কিন্তু পরি, শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব। তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি, আর আমি মেয়ে হই কিভাবে তোমার আপাকে খুঁজব? এভাবে খোঁজা তো সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখব। মনটা খারাপ হয়ে গেল পরীর। এটারই ভয় পাচ্ছিল সে। হয়তো ওরা কেউই সোনালির খবর দিতে পারবে না। গোমরা মুখেই পরি বলল, তাইলে কি কোনো দিন আবার খোঁজ পাবো না? কথাটা বলেই উঠে দাঁড়ালো পরি। ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল।
স্থির নয়নে তা দেখল পালক। আজকে পরীর আচরণে বেশ অবাক হয়েছে পালক। দুদিন আগেই তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো, আর আজকে এভাবে মিশে গেল। তবে পরীর সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো পালকের। মেয়েটা সুন্দর, তবে কথাগুলো যেন আরো বেশি সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধে হতে যেন ঝড়টা আরো বাড়ল। আফতাব আজকে বোধহয় বাড়িতে ফিরতে পারবে না। এই ঝড়ের মধ্যে কোনো মাঝিই নৌকো চালাবে না। পুরো জমিদার বাড়িতে অচেনা 3 পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই। নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে। ঝোড়ো হাওয়া গায়ে লাগছে, তো করছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার। উল্টে হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। সকালের কথাই ভাবছে নাইম এখন। অল্প সময়ের ব্যবধানে কত কথাই বলে গেল পরী, অথচ ওই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে। পরীকে এক পলক দেখার ইচ্ছে যেন বাড়ছে নাইমের। আজকে রাতে কি তাহলে ও ঘুমোতে পারবে, নাকি পরীকে দেখতে যাবে? নাইম স্থির করলো আজকে যেভাবেই হোক সে অন্দরে ঢুকবেই। তার উপর আজকে কেউই বাড়িতে নেই। আসিফ এসে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়েছিস কেন তুই? চল ভেতরে। নাইম দৃষ্টি বৃষ্টিতে স্থির রেখে বলল, আজকে পরীকে দেখতে যাব। এই ঝড়ের মধ্যে? পাগল হয়ে গেছিস তুই? সকালে কি হলো দেখলি না? পরী যেমন মেয়ে, তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত। এরকম করিস না, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না। চল ঘরে। কিন্তু নাইম তা মানল না। সে পরীকে দেখবেই দেখবে। এই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করলো আসিফ আর নাইম। আসিফ ভয় পেতে লাগলো, আর নাইম ওকে সাহস দিতে লাগলো। কিন্তু ভাগ্য যেন ওদের সহায় হলো না। তখনই সদর দরজা খোলার শব্দ এলো। অন্ধকারে একটা অবয়ব দেখতে পেল দুজনেই, তবে বুঝতে পারল না সে কে। তাই ওরা পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো আগন্তুকের দিকে। বারান্দায় হারিকেন জ্বলছিল, বিধায় আগন্তুক সেদিকেই আগে গেল। সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল। অস্ফুট স্বরে নাইম বলে উঠল, আপনি? ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল শায়েরের। বৃষ্টিতে ভিজে সে একাকার। হাসি মাখা ঠোঁট দুটো কাঁপছে তার। পরনের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গেছে। নাইম অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি? এই সময় তো ভেজা ভালো না, জ্বর আসতে পারে। তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন। শায়ের নাইমের ঘরের মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে। পাঞ্জাবি খুলে আর একটা পাঞ্জাবি পরে নেয়। দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে মাথার চুলগুলো মুছতে লাগলো সে। আফতাব বাড়িতে নেই বলেই শায়েরকে আসতে হলো, না হলে তার ঠেকা পড়েছে এই ঝড়ের মধ্যে আসতে। কোনো মাঝিই আসতে চায়নি, বিধায় সে নিজেই এসেছে নৌকো চালিয়ে। সাথে কাক ভেজাও হয়েছে। আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হলো শেহরান শায়ের। বলতে গেলে ডান হাত। আখিরের থেকে শায়েরকে বেশি ভরসা করে। সব কাজের দায়িত্ব একমাত্র শায়েরকে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন সে। কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি শায়ের। তাছাড়া ওর কাজের হাত চমৎকার। বলতে গেলে যেখানে হাত দেয় সেখানেই টোনা পায়। এজন্য আফতাব একটু বেশি স্নেহ আর বিশ্বাস করে শায়েরকে। এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য শায়েরেরই হাত আছে। শায়েরের পরামর্শেই আফতাব ডাক্তার এনেছেন। শায়ের বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে, সবাই আরো বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে। হয়েছেও তাই। সবার মুখে মুখে এখন আফতাবের গুণগান ছাড়া কিছুই শোনা যায় না। নাইমের সঙ্গে শায়েরের দেখা শহরেই হয়েছিল, তবে তা ক্ষণিকের জন্য। এরপর নাইম আর শায়েরকে দেখেনি। সে অন্য শহরে গিয়েছিল, আজই গ্রামে ফিরেছে, আর এসেই কাজে লেগে পড়েছে। এখন শায়েরের প্রধান কাজ হলো এই জমিদার বাড়ি রক্ষা করা, যেন বাইরের কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে ওর। কিছু না খাওয়া অবধি সে কিছুই করতে পারবে না।
তাই সে ছাতা হাতে বের হলো। অন্দরমহলের দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু কেউই সাড়া দিল না। অতঃপর শায়ের কুসুমকে কয়েকবার ডাকতেই কেউ একজন দরজা খুলে দিল। মুখোমুখি হলো পালক আর শায়ের। পালককে শায়ের একদমই আশা করেনি। ভেবেছিল বুঝি কুসুম আসবে। শায়ের নিজের বিস্ময়তা বিনা প্রকাশেই বলল, কুসুমকে একটু ডেকে দিবেন। হারিকেনটা একটু উঁচু করে ধরে পালক, এতে শায়েরের মুখটা স্পষ্ট হয়। পালক বলে, কুসুম তো বাড়িতে নেই, বোধহয় বাড়িতে গেছে। তাহলে বড় মা? পালক একবার পেছনে তাকিয়ে আবারও শায়েরের দিকে তাকালো, বলল, ঘরে আছেন। কিছু লাগবে আপনার? আমাকে বলুন। শায়ের অনিচ্ছা প্রকাশ করে বলে, না, বড় মাকে বলুন শায়ের এসেছে, তাহলেই তিনি আসবেন। মাথা নেড়ে হারিকেন হাতে নিয়ে চলে গেল পালক। মালার ঘরে যেতেই দেখল জেসমিন মালার মাথায় জলপট্টি দিচ্ছেন, আর থেমে থেমে কেশে উঠছে মালা। পালক এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে ওনার? মুখ তুলে চকিতে তাকালো জেসমিন। বললেন, তুমি এ ঘরে এসেছো কেন? আর আবার বেশি কিছু হয়নি, সামান্য জ্বর, সেরে যাবে, তুমি নিজের ঘরে যাও। পালক শায়ের কথা বলতেই জেসমিন ঘর থেকে বের হয়ে গেল। তার সাথে পালককেও নিজের ঘরে যেতে বলে। ঘরে এসেই পালঙ্কে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক। রুমি আর মিষ্টি খাতা কলম নিয়ে কী সব হিসাব করছে। এসব ভালো লাগছিল না, বিধায় পালক নিচতলার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। অন্দরের দরজা ধাক্কার শব্দে সে দরজা খুলল, কিন্তু চোখের সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতা এসে ভেড়ে দুই নেত্রে। এই নিয়ে তৃতীয়বারের মতো শায়েরের সাথে দেখা তার। প্রথম দেখা হয়েছিল শহরে। অদ্ভুত এই পুরুষটির চোখে আটকে গিয়েছিল পালকের নয়নজোড়া। অন্য রকমের মাধুর্য আছে শায়েরের চোখে। সুরমা পড়ায় চোখ দুটোর সৌন্দর্য বেশিই ছড়াচ্ছে। সেখানেই পালক কিছু পল আটকে গিয়েছিল। তারপর আর দেখা হয়নি। আজ বাগান বাড়িতে দ্বিতীয়বার দেখা হয়, তবে তা দূর থেকেই। আর এখন যে এইভাবে শায়েরের সাথে পালকের দেখা হবে তা ভাবেইনি পালক।